আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সময়মতো শিশুদের হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রয়োজনীয় পদক্ষেপে পরিস্থিতি উন্নতির দাবি। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ, নেই শনাক্তের ব্যবস্থা। দেশে টিকা চেইন শক্তিশালী করার সুপারিশ চিকিৎসকদের। হজ যাত্রা শুরু, মথুরাতে ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস। চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। সংকটে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার, অভিযোগ জামায়াত আমিরের। আসছে বাজেটে জ্বালানি খাতের নিরাপত্তায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেবপ্রিয় ভট্টাচার্যের। এবং সোমবার আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফায় শান্তি আলোচনা ইসলামাবাদে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর থেকে সমঝোতার সর্বোচ্চ চেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সময়মতো শিশুদের হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার টিকা দেওয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে বলে দাবি করেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মইনুল আহসানের রিপোর্ট। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মূল চালিকা শক্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্যোগে আয়োজিত সম্মেলনে অংশ নেন সারা দেশ থেকে আসা চিকিৎসকরা। এতে লোকবল, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, নিরাপত্তা, আবাসন, যাতায়াত সহ নানা সমস্যার কথা তুলে ধরেন মাঠ পর্যায়ের চিকিৎসকরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে চিকিৎসকদের অসুস্থ মানুষের বিপদের বন্ধু উল্লেখ করে বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে। আমরা যদি রোগের শুরুতেই রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি, তাহলে রোগের বিস্তার মোকাবেলা অনেক বেটার ভাবে সম্ভব। আমাদের এই নীতি বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের ভূমিকা, অর্থাৎ আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের অবহেলার কারণেই সারা দেশে হাম ছড়িয়ে পড়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং এই জন্য আমরা যেই রোধটি করতে পেরেছি, হঠাৎই সমস্যাটি থেকে শিশুদেরকে রক্ষা করতে পেরেছি, এই জন্য আমি সারা দেশের সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সহ আপনাদের সকলকে সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। নারীদের অগ্রাধিকার দিয়ে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ সহ তার সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপজেলায় সমন্বিত উন্নত সেবা, মাতৃস্বাস্থ্য ও প্রসূতি সেবা প্রদান, সেবা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি, জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ বিশেষ অবদান রাখায় 6 জন চিকিৎসককে পুরস্কৃত করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ডাক্তার শোভন কুমার বসাক। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। জ্বর, কাশি আর শরীরে লালচে ফুসকুড়ি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে 3 শতাধিক রোগী। বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও চট্টগ্রামে নেই
হাম শনাক্তের কোনো ব্যবস্থা। ফলে নমুনা পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে ঢাকার ল্যাবের উপর। আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে বিআইটিআইডিতে ল্যাব স্থাপনের প্রক্রিয়া। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছে শিশুরা, আর বাইরে চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন অভিভাবকরা। চট্টগ্রামে বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ছাড়িয়েছে প্রায় 4 শতাধিক। এখন পর্যন্ত 38 জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে চিকিৎসকরা, আর মারা গেছে এক শিশু। কিন্তু এই পরিসংখ্যানই শেষ কথা নয়, যার অন্যতম কারণ ল্যাব সংকটে শনাক্তের বাইরে থেকে যাচ্ছে আরও অনেক আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও চট্টগ্রামে এখনও নেই হামের পরীক্ষার কোনো ব্যবস্থা। তাই নমুনা সংগ্রহ করে পাঠাতে হচ্ছে ঢাকায়। টিকাদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা কিংবা কোনো এলাকায় প্রাদুর্ভাব বাড়ছে কিনা তা জানতে পরীক্ষা গুরুত্বপূর্ণ বলছেন এই চিকিৎসক। এপিডেমিক্স বা একটা মহামারী বা দুর্যোগ দেখা দিচ্ছে কিনা এটা জানার জন্য আর ভ্যাকসিনেশনের জন্য কিছু স্ট্র্যাটেজি প্ল্যান করার জন্য আসলে মেজেস ভাইরাসের ডিটেকশন দরকার। হামের বিস্তার রুখতে কেবল টিকাদানই যথেষ্ট নয়, প্রয়োজন দ্রুত রোগ নির্ণয়। অথচ চট্টগ্রামে নমুনা সংগ্রহ করে তা পাঠাতে হচ্ছে ঢাকায়। এতে নষ্ট হচ্ছে মূল্যবান সময়। সিভিল সার্জন এই অবস্থাকে দুঃখজনক বললেও আপাতত জোর দিচ্ছেন টিকাদান কর্মসূচির উপরই। স্যাম্পল আমরা পাঠিয়ে দিই, 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের কাছে রিপোর্ট চলে আসে। এখন যেহেতু এটা ন্যাশনাল একটা ইস্যু, আরও দ্রুত ওরা রিপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করছে। চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে অন্যতম ল্যাব থাকা সত্ত্বেও কেবল মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অভাবে চালু হচ্ছে না হামের পরীক্ষা। স্বাস্থ্য বিভাগ বলছে নথি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, এখন শুধু অপেক্ষা অনুমোদনের। আমাদের যেহেতু বিনামূল্যে পরীক্ষা করতে হবে এগুলো, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা অনুমোদন এটা আমাদের জন্য অবশ্যম্ভাবী। এবং এর পাশাপাশি পরীক্ষার জন্য যে কিটসগুলো লাগবে এগুলো এবং অন্যান্য রিয়েজেন্ট যেগুলো লাগবে সেগুলো আমাদের আইপিএইচ থেকে সরবরাহ করার প্রয়োজন হবে। বর্তমানে যে সমস্যাটি চলছে হাম বা মিজেলস আমরা বলে থাকি, সেটি নির্ণয় করার জন্য আমাদের সক্ষমতা রয়েছে। আশার বাণী আর নথিপত্রের এই দীর্ঘ পথ পরিক্রমায় আটকে আছে চট্টগ্রামের কয়েক লাখ শিশুর স্বাস্থ্য সুরক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, শুধুই কেবল টিকাদানের মাধ্যমে হামের এই বিস্তার ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সচেতনতা আর দ্রুত রোগ নির্ণয় করা। চট্টগ্রামের ফৌজদারহাটে ল্যাব চালু হওয়ার সকল অবকাঠামো থাকলেও মন্ত্রণালয়ের দৌরাত্বের কাছে আটকে আছে এই প্রক্রিয়া। এখন দেখার বিষয়, এই জটলা কবে খুলবে, চট্টগ্রামের অভিভাবকরা কখন এই দুশ্চিন্তা থেকে রেহাই পাবে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। শুরু হলো এ বছরে হজ যাত্রা। ঢাকা থেকে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে প্রথম ফ্লাইটটি। প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সুষ্ঠুভাবে পবিত্র হজ পালনের সবার প্রতি শুভকামনা জানান। আগামী বছর থেকে হজ যাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাত্রা, যা অনেকের বহুদিনের লালিত স্বপ্ন। হজের যাত্রায় সামিল হতে পারায় আবেগঘন পরিবেশ তৈরি হয় হজ যাত্রী ও স্বজনদের মধ্যে। বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে সৌদি আরবের মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। শুক্রবার রাত 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানে উঠে হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় দেশের মানুষের জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলোর সফল বাস্তবায়নে হজযাত্রীদের দোয়া চান প্রধানমন্ত্রী। আপনাদের দোয়া নিতে আসলাম এবং আমরা দোয়া করি আপনারা সুস্থ শরীরে ইনশাআল্লাহ ফিরে আসেন দেশে। জি, আপনারা শুধু দেশের জন্য না, দেশের মানুষের জন্য দোয়া করবেন। পুরো বিশ্বই এখন অনেক একটা টারমোইলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা যাতে বাংলাদেশের মানুষ সকলকে নিয়ে আমরা যাতে দেশের ভিতরে শান্তিতে থাকতে পারি, দয়া করে এই দোয়াটা করবেন। আগামী বছর থেকে সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ কমানোরও আশ্বাস দেন তারেক রহমান। আমরা চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে যদি কোনো ত্রুটি থাকে সেটিকে ঠিক করার জন্য। আমরা চেষ্টা করেছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে
যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের জন্য কেউ যোগ্য যাবেন, আরো অনেক হাজ দেবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। সেই তৌফিকও যাতে আল্লাহ আমাদেরকে দেন, সেই রহমতও যাতে দেন আল্লাহ, দয়া করে সেটির জন্য দোয়া করবেন। এ সময় হজযাত্রীদের নিরাপদ যাত্রার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ চেয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। রব্বুল আলামিন আমাদের দেশ ও জাতির প্রতি শান্তি এবং রহমতের ফয়সালা করুন এবং দেশকে সকল সংকট মুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত কল্যাণকর ও দূরদর্শী পরিকল্পনাগুলো সুন্দরভাবে বাস্তবায়নের তৌফিক আপনি দান করুন। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে ছেড়ে যায় প্রথম ফ্লাইটটি। এর আগে রাত 11টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছে প্রথমে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর 4:20 কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে পৌঁছালে হজ যাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এবং কাউন্সিলর কামরুল ইসলাম। এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। হজ যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় রিফ্রেশমেন্ট কিট। এই ফ্লাইটে মোট 419 জন হজ যাত্রী ছিলেন। রাজধানীর আশকোনায় প্রথম দিনের হজ ফ্লাইটের জন্য প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, প্রথম দিনে কতগুলো ফ্লাইট ছাড়লো এবং যাত্রা নিয়ে কি বলছেন হজ যাত্রীরা? ভাবনা, আপনাকে ধন্যবাদ। আজকে মোট 60টি হজ ফ্লাইট এর মধ্যে ছেড়ে গিয়েছে। আরও 60টি ফ্লাইট আজ রাতের মধ্যে ছেড়ে যাবে। আগামীকালও মোট 14টি ফ্লাইট ছেড়ে যাবে। আমরা এখানে হজ যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে হজ ব্যবস্থাপনা নিয়ে তারা মোটামুটি সন্তুষ্ট। তবে তারা কিছু কিছু অভিযোগও করেছেন। তারা বলছেন যে এখানে ধুলোবালির কারণে হজ ক্যাম্পে তারা কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে। ভাবনা, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ইমিগ্রেশনের জন্য আপনি দেখতে পাচ্ছেন যে হজ যাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছেন। তাদের ইমিগ্রেশনটা এই হজ ক্যাম্পেই হচ্ছে। এতে হজ যাত্রা অনেকটা সহজ হয়ে গিয়েছে। আগে বিমানবন্দরে যাওয়ার পরে ইমিগ্রেশন হতো, চেকিং হতো, কিন্তু এখানে এখন যাদের ইমিগ্রেশন হচ্ছে এদের ফ্লাইটটা মূলত ছেড়ে যাবে সন্ধ্যা 6:25। ফ্লাইটের 4 ঘন্টা আগে তাদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ হচ্ছে। এখানে ইমিগ্রেশন হবে, চেকিং হবে, এরপরে এখানে টিকিটের উপরে সিল সপ্পর মারার পরেই তাদেরকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তারা সরাসরি সৌদি আরবের উদ্দেশ্যে সন্ধ্যা 6:25 এখন যাদের ইমিগ্রেশন হচ্ছে তারা রওনা দিবেন। আমি ভাবনা আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এর আগে বাড়ি ভাড়া করতে না পারার কারণে অনেকে হজে যাওয়াটা অনিশ্চয়তার মধ্যে ছিল, কিন্তু এবার সেরকম কোনো বিড়ম্বনা নেই। এবার সবার বাড়ি ভাড়া নিশ্চিত করা হয়েছে। এই কারণে এখানে হজ ক্যাম্পের যিনি পরিচালক আছেন লোকমান হোসেন, আমি তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলছেন যে এবার শতভাগ যাত্রী যাতে হজে যেতে পারেন সেই ব্যবস্থাপনা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় এখানে অনেকে হজে যাচ্ছেন। এখানে যারা হজ যাত্রী হিসাবে হজে যাবেন তাদেরকে হজ ক্যাম্প থেকে বলা হয়েছে যে ফ্লাইটের ঠিক 6 ঘন্টা আগে তাদেরকে এখানে আসার জন্য তাদেরকে বলা হয়েছে। অনেকে যাদের বাড়ি রংপুর, দিনাজপুর দূরে তাদেরকে একদিন আগে আসার জন্য বলা হয়েছে। ভাবনা, আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এবার যারা হজে যাচ্ছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা এবার হজে গিয়ে তারা ইরান যুদ্ধে এবং ফিলিস্তিনিতে যারা যুদ্ধের কারণে বিধ্বস্ত তাদের জন্য প্রার্থনা করবেন। একই সাথে তারা মুসলিম উম্মার শান্তির জন্য তারা প্রার্থনা করবেন। ভাবনা, এই মুহূর্তে হচ্ছে আমার কাছে হজ ক্যাম্পের সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। মিজান, আপনাকে ধন্যবাদ। আবারও হামের প্রসঙ্গ। হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই মৃত্যু হচ্ছে শিশুদের। শত শত রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরুর পরও কমছে না সংক্রমণের হার। এই পরিস্থিতিতে হাম নির্মূল কৌশলপত্র আবারও চালু করতে এবং টিকা চেইন শক্তিশালী করার সুপারিশ করেছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথের। তৌহিদুর রহমান, তুহির রিপোর্ট। দেশে বেড়েই চলেছে হামের আতঙ্ক। প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। গেল 1 মাসে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর। হাসপাতালে চিকিৎসাধীন 3000-এর বেশি মানুষ। বর্তমান বাস্তবতায় হামে শিশু মৃত্যু জনস্বাস্থ্যে জরুরি পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। এতে অবিলম্বে সারা দেশে বিশেষ গণটিকা কর্মসূচি চালুর দাবি জানানো হয়। টিকা নিয়ে বিদ্যমান ভুল ধারণা ও গুজব মোকাবেলায়
কার্যকর জনসচেতনতা কার্যক্রম চালু করতে হবে। এই ক্ষেত্রে গণমাধ্যম, ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী রোগ নজরদারি ব্যবস্থা, সার্ভেলেন্স, দ্রুত মোকাবেলা কার্যক্রম, র্যাপিড রেসপন্স ও জনস্বাস্থ্যের জরুরি অপারেশন কেন্দ্র, পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার সচল করা, যাতে দ্রুত নতুন সংক্রমণ শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায়। হাম নির্মূল কৌশলপত্র ফের চালু ও সক্রিয় করা এবং টিকা চেইন শক্তিশালী করার সুপারিশও করা হয় সংবাদ সম্মেলনে। পুষ্টি ও ভিটামিন এ কার্যক্রম জোরদার করা, অপুষ্ট শিশুদের অগ্রাধিকার দেয়া, মাতৃদুগ্ধ পান ও পুষ্টি কর্মসূচি শক্তিশালী করা, স্বাস্থ্য সংস্কার বাস্তবায়ন ও বাজেট বৃদ্ধি করা, ভ্যাকসিন সরবরাহ চেইন শক্তিশালী করা, ভ্যাকসিন উৎপাদনে জাতীয় সক্ষমতা বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ করা, ভবিষ্যতে এই ধরনের জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি বা দুর্যোগ মোকাবেলা করার জন্য স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি চালু করা। এদিকে 18 জেলার 30 উপজেলা সহ ঢাকা উত্তর, দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চলছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন। তবে কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি কম। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। সীমিত ধারণ ক্ষমতা এবং নানা সুযোগ সুবিধার অভাবে রাজধানীর শিশু হাসপাতালে চাহিদা অনুযায়ী সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় প্রধান ও জামায়াতের আমির ডাক্তার শফিক রহমান। সকালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নিতে শিশু হাসপাতাল পরিদর্শন করেন তিনি। বলেন, দেশে হাম রোগীদের জন্য বিশেষ আইসিইউ প্রয়োজন। দেশের স্বাস্থ্য খাতের অবস্থা অত্যন্ত নাজেহাল উল্লেখ করে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন করবে জামাত। আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম হামের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসিইউ অস্তিত্বই নেই। আইসিইউ মেনটেন করতে হলে আগে আইসিইউর রিসোর্স পার্সন ট্রেন্ড আপ করতে হবে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাই তো বাংলাদেশে গড়ে তোলা হয়নি। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। আমি সেদিন ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন রোগী দেখতে গিয়েছিলাম, যে দৃশ্য দেখে আসছে এটি হাসপাতাল বলা যাবে না, এটাকে বড়জোর একটা বাজার বলা যেতে পারে। রাজধানীতে জ্বালানি তেলের জন্য চলছে হাহাকার। দীর্ঘ লাইন পাড়ি দিয়ে চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। শনিবার নগরীর ফিলিং স্টেশন পরিদর্শনে এসে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, জ্বালানি সংকট ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার। এদিকে রোববার থেকে বাজারে অকটেন সরবরাহ 25% বাড়ানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। জ্বালানি তেলের লাইনে দাঁড়িয়ে সারা রাত অপেক্ষার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন এই গাড়ি চালক। ডিপো থেকে তেল আসবে বিকেলে, সন্ধ্যা 6টার পর পাম্প কর্তৃপক্ষ যানবাহনে তেল সরবরাহ করবে। তাই অপেক্ষা করা ছাড়া যেন আর কিছুই করার নেই নিরুপায় গ্রাহকদের। আসছিলাম হলো 1টার দিকে, দিনের 1টা দুপুরবেলায়। সারাদিন এখানে, সারা রাত এখানে, আবার আজকে সারাদিন যাবে। আমি যে বাসায় যাব সেই তেল পর্যন্ত আমার গাড়িতে নেই, সেজন্য গাড়িতে সারা রাত কাটাইছি, এখন পর্যন্ত বসে আছি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় গ্রাহকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। এটা আমাদের দৈনন্দিন জীবনে এটা নিঃসন্দেহে অনেক খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। আস্তে আস্তে মনে হচ্ছে আরো খারাপ পর্যায়ে যাবে। যারা বাইক ইউজ করে তাদের যে 8 থেকে 10 ঘন্টা এইভাবে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন আমাদের যদি এই ধরনের প্রবলেমে 8 থেকে 10 ঘন্টা, এটা শরীরের উপর অনেক বড় একটা চাপ। তারপরেও নিশ্চয়তা নাই যে মানুষ তেল পাবে কি পাবে না। তবে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ফুয়েল পাস দিয়েছে সরকার, কিন্তু এবার সেই ফুয়েল পাসের অপব্যবহার নিয়েও মিলছে নানা অভিযোগ। সে লক্ষ্মীপুরের নাম্বার দিয়ে এখন সে আরেক গাড়ির রেফ দিয়ে আরেক গাড়িতে তেল নিতে আসছে। এই লোকগুলোর জন্য ঝামেলা বেশি হচ্ছে। এরা লাইন ধরে দাঁড়ায় আছে সারাদিন, এখন সে আরেক গাড়ি নিয়ে আসছে। দেখেন, এদিকে রাজধানীর আসাদ গেটে ফিলিং স্টেশন পরিস্থিতি পরিদর্শন করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় গ্রাহকেরা ভোগান্তির শিকার হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামাচাপা দেওয়া হলে, ধামাচাপা দিলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? প্রায় 2 মাস ধরে ফিলিং স্টেশনগুলোর সামনে প্রতিদিনই চোখে পড়ছে যানবাহনের দীর্ঘ সারি। ফলে পাম্প এলাকায় প্রতিদিনই তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। গ্রাহকদের পাশাপাশি বাড়ছে নগরবাসীর ভোগান্তি। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।
আসছে বাজেটে জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতে সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে দেশে জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে। রাজধানীতে জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। এতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে দুর্নীতির কারণে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করা যায়নি। তরিক ইসলামের রিপোর্ট। জ্বালানির এই লাইনের মধ্যে দাঁড়িয়ে গিয়ে যখন আসন্ন বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এই প্রাক বাজেট ছায়া সংসদ। রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। ব্যাংক এবং জ্বালানি খাত একই সুতায় গাঁথা। আপনি যখন জ্বালানি কিনবেন তখন আপনি ব্যাংক খালি করবেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন বাজেটে জ্বালানি নিরাপত্তা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। দলীয় স্বার্থ বিবেচনা করে কিন্তু এই জ্বালানি খাতকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছে। একটি অফিসের, প্রধানমন্ত্রীর অফিসের অঙ্গুলি নির্দেশ ছাড়া কিন্তু এই জ্বালানি খাতে কুইক রেন্টালের কেউ কোনো অনুমোদন পায়নি। আমরা দেখেছি বিগত সময়ে আমাদের কোনো গ্যাস কূপ খনন করা হয়নি, অভ্যন্তরীণ কোনো ব্যবস্থা করা হয়নি, মজুদের কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা ব্যক্তি স্বার্থ এবং দুর্নীতি করবার জন্য আমরা দেখেছি সরকার আমাদের আমদানি নির্ভর জ্বালানির দিকে চলে গিয়েছিল, এবং সে কারণের জন্যই কিন্তু বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দায়টা বিগত আওয়ামী সরকার এবং কিছুটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হয়। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি যে জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিত করবার জন্য তারা কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থাপনা তারা গ্রহণ করেনি। বিগত সরকারের সময়ে জ্বালানি নীতির কারণে এ খাতে নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে জানান জাতীয় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মূল ভূখণ্ডে এবং সমুদ্রে উভয় ক্ষেত্রে জ্বালানি আরো আবিষ্কার করার যাওয়ার এর চেয়ে বড় প্রয়োজন আর কিছু নাই। এটাকে নিশ্চিত করতে হবে আগামী বাজেটে। একই রকম ভাবে আমরা এই মুহূর্তে যে ভর্তুকি দিচ্ছি জ্বালানির ক্ষেত্রে, সেই ভর্তুকিরও পুনর্বিবেচনা করতে হবে। গরিবের ট্যাক্সের টাকা দিয়ে যেন বড় লোকেরা ভর্তুকি না পায় জ্বালানির ক্ষেত্রে, এইটা নিশ্চিত করতে হবে। আর তৃতীয়ত, আমরা যে আমদানি করব, আমরা যেন সবচেয়ে সাশ্রয়ী মূল্যে, সবচেয়ে উপযুক্ত স্থান থেকে আমরা সবচেয়ে মানসম্পন্ন জ্বালানি যেন আমদানি করতে পারি। অন্য কোনো ভূ রাজনৈতিক বিষয় যেন এটা আমাদের উপরে কোনো ধরনের এইখানে আমাদের সীমাবদ্ধতা আরোপ না করে। প্রতিযোগিতায় বিরোধী দলের বিতার্কিকদের হারিয়ে জয় পায় সরকারি দল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামাবাদে। তেহরানের কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন। শুক্রবার ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর থেকে মধ্যস্থতাকারীরা দুই বৈরী দেশের মাঝে সমঝোতায় পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে শান্তি চুক্তির খুব কাছাকাছি ওয়াশিংটন। তবে ইরানের বন্দরগুলোতে আমেরিকান অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে না হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। শুক্রবার ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর বিশ্বজুড়েই স্বস্তির একটা বাতাস বইছে। এই ঘোষণা আসার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে। এশিয়া, ইউরোপ ও আমেরিকার শেয়ার বাজারে দেখা দেয় ঊর্ধ্বমুখী প্রবণতা। তাছাড়া রুশ জ্বালানি বিক্রিতে আমেরিকান নিষেধাজ্ঞা শিথিলে মস্কো জানায় 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল আসছে বিশ্ববাজারে। এর মাঝেই বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সিএনএন। তেহরানের কয়েকটি সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা আসছে সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াইট হাউস। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর থেকে মধ্যস্থতাকারীরা দুই বৈরী দেশের মাঝে একটি সমঝোতায় পৌঁছতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে আইআরজিসির নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন। ওদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন,
তেহরানের সঙ্গে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাব বলছেন, মিথ্যা বলছেন ট্রাম্প। তাছাড়া তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ইরানের বন্দরগুলোতে আমেরিকান অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী আর উন্মুক্ত থাকবে না। এই পারস্পরিক বিপরীতমুখী বক্তব্যের জেরে শনিবার সকালে এশিয়ার শেয়ার বাজারে চাঙ্গা প্রবণতা কিছুটা হলেও কমেছে। তবে আশার খবর, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আল জাজিরা বলছে, আমেরিকা ইরান প্রথম দফার বৈঠকের চেয়েও দ্বিতীয় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে ইসলামাবাদে। তার মানে দুই চির বৈরী প্রতিপক্ষের মাঝে আরেকটি আলোচনা যে খুব শীঘ্রই হতে যাচ্ছে তা বেশ পরিষ্কার। আদিব মোহাম্মদ, ATN বাংলা। রাজধানী মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা আক্তার এবং মুন্না সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ডিসি তেজগাঁও ইবনে মিজান বলেন, অর্থ লেনদেন নিয়ে পূর্বশত্রুতার জেরে আসাদুলকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে আসামিরা। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী এবং আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মোহাম্মদপুর, রায়ের বাজার, বছিলা সহ আশপাশের এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে চিরুনি অভিযানে নামবে পুলিশ বলে জানায় ডিসি তেজগাঁও। আক্তারের সাথে আগের টাকা পয়সা সংক্রান্ত একটি বিরোধতার ছিল। তো এই দুইটি কারণে আক্তার প্রতিশোধ স্বরূপ এই আমাদের যে ভিকটিম লম্বু আসাদ, তাকে তারই বন্ধুদের সহযোগিতায় এই ঘটনাস্থল, যেটি এর আগেও বলেছি, রায়ের বাজার সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে গভীর রাতে তার বন্ধু মাধ্যমে ডেকে পাঠানোর পরে তার বন্ধুর সঙ্গে একসঙ্গে এখানে আসার পরে অতর্কিত হামলার শিকার হয় এবং বেশ কয়েকটি ছুরিকাঘাত তাকে করা হয় এবং ইট দিয়েও তাকে আঘাত করা হয়। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক নৃত্য দিবস এবং পল্লী কবি জসীমউদ্দীনের 123তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হল মাই বেঙ্গল ইন মোশন প্রেজেন্টেড বাই MW এর তৃতীয় আয়োজন। MW ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়েলটরিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ের যৌথ উদ্যোগে আয়োজন অনুষ্ঠিত হয়। মাই বেঙ্গল ইন মোশনের তৃতীয় আয়োজনে পল্লী কবি জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ অমর কাব্য অবলম্বনে নির্মিত লোক নৃত্যনাট্য উপস্থাপন করা হয়। এতে নৃত্য পরিবেশন করেন শামিমারা নিপা, শিবলি মোহাম্মদ এবং নৃত্যাচল। এই পরিবেশনায় কিউরেটর ছিলেন আনিসুল ইসলাম হিরো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন MW ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রোমানা চৌধুরী এবং স্কয়ার টয়েলটরিজ লিমিটেডের CEO মালিক মোহাম্মদ সাইদ। উপস্থিত ছিলেন স্কয়ার টয়েলটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এবারের আয়োজনে ব্রডকাস্ট পার্টনার মাছরাঙ্গা টেলিভিশন, PR পার্টনার মিডিয়াকম, সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্সেস, ডেকোর পার্টনার SK ইভেন্টস এবং অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সান কমিউনিকেশনস লিমিটেড। অনুষ্ঠানটি আগামী 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। সহিংসতা ও নির্যাতনকে প্রত্যাখ্যান করে শান্তির পথে হাঁটতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন খ্রিস্টান ক্যাথলিক ধর্মগুরু পোপ 14 লিও। 10 দিনের আফ্রিকা মহাদেশ সফরে ক্যামেরুনের লক্ষাধিক মানুষের এক প্রার্থনা সভায় তিনি বলেন, যুদ্ধবাজদের কথা শোনেন না স্রষ্টা। আফ্রিকার দারিদ্র পীড়িত মানুষের দুঃখ কষ্ট উল্লেখ করে পোপ জানান, ধনী ও প্রভাবশালীরাই পৃথিবীর শান্তি নষ্ট করছে। সম্প্রতি জোরদারে পোপের সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। গত 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ আগ্রাসন শুরুর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই যুদ্ধের যৌক্তিকতা প্রমাণে স্রষ্টার আশীর্বাদের কথা বলে আসছেন। দাবি করছেন এই যুদ্ধে যীশুখ্রিস্ট ওয়াশিংটন ও তেল আভিভের পক্ষেই আছে।
কিন্তু বিশ্বের শত কোটি ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ চতুর্দশলেও এই ধরনের দাবিকে ডাহা মিথ্যা বলে আখ্যায়িত করে জানিয়েছেন, যুদ্ধবাজদের প্রতি সমর্থন তো দূরের কথা, তাদের প্রার্থনাও শোনেন না স্রষ্টা। সেই সাথে ইরান যুদ্ধের তীব্র বিরোধিতা করে কথা বলে আসছেন পোপ। স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কারো রক্তচক্ষুর তোয়াক্কা করেন না। শুক্রবার ক্যামেরুনের লক্ষাধিক মানুষের এক প্রার্থনা সভায় সহিংসতা ও নির্যাতনকে প্রত্যাখ্যানে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আফ্রিকার দারিদ্র পীড়িত মানুষের দুঃখ কষ্ট উল্লেখ করে পোপ জানান, ধনী ও প্রভাবশালীরাই পৃথিবীর শান্তি নষ্ট করছে। ক্যাথলিক এই ধর্মগুরুর সফরে খ্রিস্টান ও মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে সম্প্রতি জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আদিব মোহাম্মদ, ATN বাংলা। এবারে জানিয়ে দিব খেলার খবর। অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি পাকিস্তান সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে টাইগারদের। আগামী জুনে অস্ট্রেলিয়া জাতীয় দল আসবে বাংলাদেশ সফরে। তার আগে পাকিস্তান বাংলাদেশে এসে খেলবে দুটি টেস্ট ম্যাচ, দুটি হবে ঢাকা ও সিলেটে। আগামী 3 মে পাকিস্তান দল ঢাকায় পা রাখবে। প্রথম টেস্ট শুরু হবে 8 মে মিরপুরে, 16 মে থেকে দ্বিতীয় ম্যাচটি হবে সিলেটে। দুটি ম্যাচই ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এরপর জুনে বাংলাদেশ সফরে এসে 3টি ওয়ানডে ও 3টি T20 ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরে আসার আগে পাকিস্তানে যাবে অজিরা, সেখানে খেলবে 3টি ওয়ানডে। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সময় মতো শিশুদের হামের টিকা না দেওয়া বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় পদক্ষেপে পরিস্থিতি উন্নতির দাবি। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ, নেই শনাক্তের ব্যবস্থা। দেশে টিকা চেইন শক্তিশালী করার সুপারিশ চিকিৎসকদের। হজ যাত্রা শুরু, মধ্যরাতে ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস। চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। সংকট ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার, অভিযোগ জামায়াত আমিরের। আসছে বাজেটে জ্বালানি খাতে নিরাপত্তায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেবপ্রিয় ভট্টাচার্যের। এবং সোমবার আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় ইসলামাবাদে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর থেকে সমঝোতার সর্বোচ্চ চেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।